দিন ঘনাচ্ছে ভোটের, রাত দিন এক করে ঘাম ছড়াচ্ছেন প্রার্থীরা। পাল্টাপাল্টি অভিযোগ ও সামান্য সংঘাত থাকলেও এখনো উৎসব মুখর দেশ। কাল বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। জাতিকে বিভক্ত করার সুযোগ কাউকে দেয়া হবে না, জনসভায় জামায়াত আমির। জামায়াতের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপির হুজুগ তুলে এক পেশে ভোটে জয়ী হওয়ার চেষ্টার অভিযোগ, অস্বীকার দলটির আইনজীবীদের। আজ থেকে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দীরা। ৮৬,০০০-এর মধ্যে রেজিস্ট্রেশন করেছেন মাত্র ৭,০০০। র্যাবের নাম পরিবর্তন করে হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। শিগগিরই প্রজ্ঞাপন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চতুর্থ দিনে কর্মবিরতি। চট্টগ্রাম বন্দরে টোল রোড অবরোধ। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর ৯ দিন। ভোটের প্রচারণায় উৎসব মুখর দেশ। ভোটের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। বিরামহীন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটের প্রচারে করা হচ্ছে অভিযোগ আর পাল্টা অভিযোগও। অভিযোগ পাল্টা অভিযোগ, আইনি পদক্ষেপ আর প্রতিশ্রুতি নিয়ে নির্বাচন ঘিরে প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাজধানীতে। বিএনপি ১১ দলীয় জোট সহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি রাজপথ, নিজ নিজ আসনে চালাচ্ছেন প্রচারণা। সকাল থেকে সন্ধ্যা পেরিয়ে রাত কখনো ছুটছেন প্রার্থীরা, কখনো দলীয় নেতাকর্মীরা। ভোটারদের কাছে গিয়ে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি, আছে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগও। কোন কোন মহল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, অপপ্রচার করছে। আপনারা সেই সমস্ত বিষয়গুলো থেকে, সেই সমস্ত অপপ্রচার থেকে একটু সুদূরে থাকবেন। উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের স্বার্থ, সন্ত্রাস ও মাদক নির্মূলকে প্রাধান্য দিয়ে ভোটের মাঠে সরব প্রার্থীরা। যে কোনো বিপদ আপদ মোকাবেলায় আমরা এই জনগণের পাশে সবসময় থাকবো। জনগণের পাশে থেকে যতটুকু উন্নতি করা যায় আমরা করব। নির্বাচনে জয় পেতে দিনরাত ছুটে বেড়াচ্ছেন ঢাকার বাইরের প্রার্থীরাও। গোপালগঞ্জ ২ আসনটি দখলে মরিয়া বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ স্বতন্ত্র প্রার্থীরা। ভোটাররা বেছে নিতে চান যোগ্য প্রার্থীকে। সাধারণ মানুষের বিপদ আপদে তাদের পাশে দাঁড়াই, সর্বোচ্চ চেষ্টা করে আমি তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি। ১৫টি ওয়ার্ডে আমরা যাচ্ছি এবং গেছি, ব্যাপক সাড়া পেয়েছি আমরা। এদিকে ঠাকুরগাঁও ১ আসনে নিজের নির্বাচনী এলাকায় জনসভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সতর্ক করেন ভোটারদের। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সপ্তাহে 5 দিনই কোর্টে যেতে হয়েছে, 11 বার জেলে গেছি, 3.5 বছর জেলে থাকছি। যে আপনারা যে ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দিবেন। এছাড়া বাকি আসনগুলোতে প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। লিখন খাতি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। তার কাছ থেকে জানবো প্রচারণার খবর। খালেক, কেমন দেখছেন প্রচারণা কার্যক্রম, বিস্তারিত জানাবেন। জি শ্রাবন্তী, আপনি জানেন যে আমি সকাল থেকে কিন্তু রাজধানীর মিরপুর, রূপনগর সহ বেশ কয়েকটি এলাকায় ঘুরছি। এখানে কিন্তু যে বিএনপি সহ বেশ কিছু বিএনপি জামাতের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং তারা দুই দলই কিন্তু বিএনপি জামাতকে দোষারোপ করছে, জামাত বিএনপিকে দোষারোপ করছে। বিএনপি জামাত ক্ষমতার লোভে বিভোর হয়ে এই যে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করছে। এদিকে কিন্তু জামায়াত প্রার্থীদের সঙ্গে কথা বলেছি আমরা, তারা কিন্তু বলছেন যে বিএনপি ইতিমধ্যেই ক্ষমতায় চলে গেছে এমন একটি ভাব নিয়েছে, যার কারণে তারা কিন্তু জামাতের বিরুদ্ধে কোনো অভিযোগ না পেয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এইভাবে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু দুই দলই করছে। তবে সকাল থেকে আমরা দেখেছি যে রাজধানীর রূপনগর সহ মিরপুরের বিভিন্ন এলাকায় কিন্তু বিএনপি প্রার্থীরাই কিন্তু বেশি
গণসংযোগ করেছেন এবং ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তারা ভোট দিতে বলছেন এবং বিএনপিকে জয়যুক্ত করতে বলছেন। এছাড়া কিন্তু তারা কিন্তু এই ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে আগামীতে দেশের বিভিন্ন উন্নয়নের কথাও বলছেন। ভোটারদের কাছে কিন্তু তারা এই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পাশাপাশি হ্যাঁ ভোটে জয়যুক্ত করার জন্যও বলছেন। শ্রাবন্তী, আমার কাছে এই ছিল সর্বশেষ। খালেক, আপনাকে ধন্যবাদ। নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আকাশপথে ঢাকা থেকে বেলা 11টায় বরিশালে যাবেন তিনি। 11টায় বেলস পার্কে মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। দুপুর 1টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান। যোগ দেবেন রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায়। এরপর আবার আকাশপথেই ঢাকা ফিরবেন তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর গুলশানে ব্রিফিংয়ে এসব কথা জানান বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। 6 ফেব্রুয়ারি বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা হতে পারে বলেও জানান তিনি। আমাদের নেতা জনাব তারেক রহমান আগামীকাল তার নির্বাচনী সফরের অংশ হিসাবে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন। আগামীকাল 4 জানুয়ারি সকাল 11টায় আকাশপথে ঢাকা থেকে তিনি বরিশালে যাবেন। বরিশালে পৌঁছে দুপুর 12টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। ঢাকা 9 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাতে সবুজবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। তাসনুভা, কেমন দেখছেন নির্বাচনী প্রচারণার আমেজ? শ্রাবন্তী, আসলে বরাবরই নির্বাচনের আগে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত থাকেন, একটি ব্যস্ত সময় পার করেন। এখানে আসলে সেই দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি। বিএনপি, জামায়াত থেকে শুরু করে এনসিপি এবং অন্য যে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু তাদের যে যার মতো তাদের কর্মী সমর্থকদের দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। এবং ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা 9 আসনের সবুজবাগ থানার পাশে। এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত ঢাকা 9 আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি কথা বলছেন, আমরা একটু শুনে আসছি তার বক্তব্য। সেই সংখ্যাটুকু থেকেই যায়, তাই না, যে আন্তর্জাতিক অভ্যন্তরীণ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা তো চাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ না হোক, বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে না পারুক। সে কারণে আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের নিরাপত্তার যেমনিভাবে নিশ্চিত করা, ভোটাররাও যাতে ভোট কেন্দ্রে যে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং প্রার্থীরাও যাতে নিরাপদ থাকে, এই ব্যাপারটি আসলে নিশ্চিত করা উচিত। আপনারা দেখবেন সারাদিন আমরা যারা প্রার্থী রয়েছি, আমি ব্যক্তিগত আমারটা আমি বলতে পারি, আমি যারা সারাদিন ঘুরি, হ্যাঁ, আমি কিন্তু আমার আশেপাশে কোথাও প্রশাসনে কাউকে উপস্থিতি দেখি না। হ্যাঁ, কারণ আমার ওই নিরাপত্তা এই এলাকার যারা আমি সন্তান হিসাবে এলাকার মানুষই নিচ্ছে, কিন্তু প্রশাসনিক প্রার্থী হিসাবে প্রশাসনিক যে সাপোর্ট তাদের তাকে আমাদের প্রচারণে তার আশেপাশে কোথাও থাকা, এটা আমি দেখছি না। তবে এটা আসলে এই আমাদের সবারই দায়িত্ব হচ্ছে ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের নিরাপত্তা এবং মানুষের নিরাপত্তাকে নিশ্চিত করা। এটা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, যাতে কেউ দেশকে আসলে ওনার কথা আমরা শুনছিলাম, উনি যেমনটি বলছিলেন যে সবকিছুকে উপেক্ষা করে ভোটাররা যেন ঠিকঠাক মতো তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন এবং একই সাথে এলাকার উন্নয়নে তিনি কাজ করে যাবেন, সঙ্গে নেবেন সবাইকে, এমনটি প্রত্যাশা তিনি ব্যক্ত করেছে। তো এই কিন্তু ছিল আমার কাছে এই আসন থেকে সবশেষ খবরাখবর। শ্রাবন্তী। রিফাত, আপনাকে ধন্যবাদ। দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপির হুজুগ তুলে এক পেশে নির্বাচনের মাধ্যমে জয়ী হতে চেষ্টা করছে জামায়াত, এমন অভিযোগ করেছেন বিএনপির আইনজীবী। এর আগে চট্টগ্রাম 2, 4 এবং শেরপুর 2 আসনে বিএনপির প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেয় আপিল বিভাগ। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে জামায়াতের আইনজীবীরা বলেছেন, ভোটে অংশ নিলেও ওই 3 আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে আপিল বিভাগের শুনানিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সরগরম সারা দেশ। তবে ব্যক্তিগত তথ্য গোপনের অভিযোগে এরই মাঝে ভোটের মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন অনেকেই। বিএনপির আইনজীবীদের অভিযোগ, ফাঁকা মাঠে গোল দিতে বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপির হুজুগ তুলছে জামায়াত। ওনাদের বিরুদ্ধে জামাতের প্রার্থীর পক্ষ থেকে উত্থাপিত অভিযোগ হচ্ছে ওনারা ঋণ খেলাপি, সুতরাং তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ব্যাংকের সঙ্গে একজন গ্রাহকের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে ব্যাংকের সঙ্গে তাদের দেনা পাওনার বিষয়ে সমঝোতা হয়েছে এবং তারা ঋণ খেলাপি নন। এদিন দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপির অভিযোগে থাকা চট্টগ্রাম 2, 4 এবং শেরপুর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই বলে আদেশ দেয় আপিল বিভাগ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, আজকে থেকে মাত্র কদিন বাদে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো আইনগত বাধা নেই।
দেশের সর্বোচ্চ আদালত, আপিল বিভাগ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক আজকের এই আদেশের পর তাদের বিরুদ্ধে তাদের প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীদের আনা অভিযোগ এবং সেই অভিযোগে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থেকে সরে রাখার যে কৌশল, সেটা আর কাজ করলো না বলে আমরা মনে করি। তবে জামায়াতের আইনজীবীরা বলেন, অভিযোগের সত্যতা আছে বলেই সর্বোচ্চ আদালত তাদের লিভ গ্রহণ করেছে এবং আপিল বিভাগেই তাদের ভাগ্য নির্ধারিত হবে। মাননীয় আপিল বিভাগ আমাদের পক্ষে লিভ গ্রান্ট করেছেন এবং বলেছেন যে ওনার যেই সারোয়ার সাহেবের ইলেকশন চলবে, কিন্তু ওনার ইলেকশন রেজাল্টটা আমাদের এই আপিল শুনানি না হওয়া পর্যন্ত উইথহেল্ড থাকবে। আসলাম চৌধুরী সাহেব 2170 কোটি টাকা লোন 1 পয়সা পেমেন্ট না করে উনি ওনার নমিনেশন পেপার সে বাছাই উত্তীর্ণ করে নিয়ে এসেছিলেন। এই মামলাতেও অ্যাপিলেট ডিভিশন দিয়েছেন, লিভ গ্রান্ট করেছেন এবং বলেছেন যে ইলেকশন হবে কিন্তু ইলেকশন রেজাল্ট উইথহেল্ড থাকবে। দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা 10 এবং কুমিল্লা 4 আসনের বিএনপির 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার বৈধতা হারান। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। 10ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত কোটা সংরক্ষণের প্রতিবাদে এবং বৈষম্যমূলক আন্তঃমন্ত্রণালয় কমিটি বাতিলের দাবিতে রাজধানীর 7 রাস্তা অবরোধ করেছে বাংলাদেশের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সেখানে আছে আমাদের সহকর্মী নীলিমা। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। নীলিমা, শিক্ষার্থীদের আন্দোলনে বিস্তারিত আমাদের জানাবেন এবং এই মুহূর্তে তেজগাঁও এলাকার সবশেষ কি পরিস্থিতি দেখছেন জানাবেন। সালের 17 সেপ্টেম্বর গঠিত 8 সদস্য বিশিষ্ট যে আন্তঃমন্ত্রণালয় কমিটি, যেটিকে আন্দোলনকারীরা শুরু থেকে বৈষম্যমূলক বলে দাবি করে আসছিলেন, তাদের অভিযোগ ছিল এই কমিটিতে প্রকৃত অংশীজনদের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি এবং সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতারও ঘাটতি ছিল। এই কমিটি বাতিলের দাবিতে তারা গত 2026 সালের 28 জানুয়ারি থেকে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন এবং প্রথম থেকেই কিন্তু তাদের কর্মসূচি ছিল সুশৃঙ্খল এবং আইনসম্মত। কিন্তু তাদের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর তদারকি না আসায় তারা এখন এই উদ্যোগ নিয়েছেন এবং রাস্তায় নেমেছেন। আজ তারা বাধ্য হয়ে রাজধানীর অন্যতম ব্যস্ত যে সড়ক রয়েছে 7 রাস্তা, সেটি অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন এবং আন্দোলন কর্মসূচি আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আপনাদেরকে এখানে একজন শিক্ষার্থী আসলে তাদের দাবি এবং পরবর্তী কর্মসূচিগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত গোলটেবিলে এমন মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, নির্বাচনের মাধ্যমে এমন একটা সরকার দরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে কাজ করবে। বাংলাদেশে বিশ্বাসযোগ্য নির্বাচনের মূল ভিত্তি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার বনানীর একটি হোটেলে আয়োজিত ওই গোলটেবিলে অংশ নেন আন্তর্জাতিক নির্বাচন প্রশাসন বিশেষজ্ঞ, কূটনীতিক, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের নির্বাচনের সততা ও স্বচ্ছতা নিয়ে জনগণকে সচেতন করা এবং সবাইকে একসাথে কথা বলার সুযোগ করে দিতে হবে। অপতথ্য রোধে সতর্ক হবারও প্রয়োজন রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন, একটি দল নির্বাচনে অনলাইনে নারীর বিরুদ্ধে প্রোপাগান্ডা ও সহিংসতার উস্কানি দিচ্ছে। তথ্য সন্ত্রাস চলে আসছে, অনেক ধরনের বক্তব্য যেটা সাংঘর্ষিক একটি অবস্থার সৃষ্টি করে, যেমন হাত ভেঙে ফেলবো, পা ভেঙে ফেলবো, যেটা থেকে আমরা বের হওয়ার জন্য দীর্ঘ 15 বছর লড়াই করলাম। একটি গোষ্ঠী সেই সম্মানটা তারা রাখতে চাচ্ছে না। তারা কেন জানি ওই মাইন্ডসেটের মধ্যে রয়ে গেছে। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 265, ফেনী 1-এ। স্যার, ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ফেনী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ফেনী 1 সংসদীয় আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট SM কামাল উদ্দিন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি তো এই আসনে আপনার দলের পক্ষ থেকে এবং জোটের পক্ষ থেকে নির্বাচন করছেন, কেমন দেখছেন নির্বাচনের আবহাওয়া? কেমন? ডোর টু ডোর আমরা যাওয়ার চেষ্টা করেছি এবং
জনগণ আমাদের মানে ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। জনগণের সাথে আমাদের ইতিমধ্যে ব্যাপক যোগাযোগ আমরা করতে পেরেছি। আসলে জনপ্রত্যাশা হচ্ছে 24শে বিপ্লবের পরে এখন জনগণ চায় যে এখানে নতুন করে আর কোনো চাঁদাবাজি না হোক, এখানে নতুন করে টেন্ডারবাজি না হোক, দুর্নীতি না হোক। মানুষের মধ্যে মানুষের নিরাপত্তাটা মানুষের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আপনারা যে প্রচারণা চালাচ্ছেন সেখানে আপনি অথবা আপনার নেতাকর্মীরা প্রচারণায় চালাতে গিয়ে কোনো বাধার মুখে পড়ছেন কিনা, বা আপনার প্রতিপক্ষ আপনাকে কোনো ধরনের সমস্যায় ফেলছে কিনা? জি ধন্যবাদ। আসলে আমরা মানে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে, যেমন আমাদের অনেক বিলবোর্ড সহ আমাদের প্রচারণায় ব্যবহৃত জিনিসপত্র বিভিন্ন সময়ে তারা ছিঁড়ে ফেলতেছে রাতের অন্ধকারে। আমরা আগের দিন লাগাই, পরের দিন থাকতেছে না, এই সমস্ত সমস্যা আছে। এরপরে বিচ্ছিন্নভাবে যারা সাধারণ ভোটার তাদেরকে ভয়ভীতি দেখানো হয় যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, না ভোট দিবেন ইত্যাদি ইত্যাদি এই সমস্ত করে বলার চেষ্টা করে, এবং বিভিন্নভাবে আমাদের মা বোন যারা ভোটের কাজ করে অথবা তাদের আত্মীয় স্বজনের বাড়িতে যায় তখন তারা আবার সেখানেও এরকম একটা মব সৃষ্টি করার চেষ্টা করে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার ভয়ভীতি দেখানোর চেষ্টা করতেছে। তো আমরা এটা বারবার প্রশাসনকে জানানোর চেষ্টা করেছি, প্রশাসনের নলেজে দেওয়ার চেষ্টা করেছি, এবং প্রশাসনকে স্পেসিফিক আমরা বলেছি যে এই লোকগুলো এই সমস্ত কাজের সাথে জড়িত। তো প্রশাসন আমাদেরকে আশ্বাস দিচ্ছে বারবারই। আপনারা কাজ করছেন, চেষ্টা করছেন, আপনাদের বিপক্ষে যারা প্রার্থী আছেন তারাও আপনাদের বিরুদ্ধে নানান অভিযোগ দিচ্ছে, আমরা যতটুকু জানি। এইসব অভিযোগের বিষয়ে আপনার জবাবটা কি? যদি দুই একটা বলে, আপনারা এনআইডি নিচ্ছেন, বিকাশ নাম্বার নিচ্ছেন, এরকম অভিযোগ তাদের পক্ষ থেকে ছোড়া হচ্ছে। আমরা বিকাশ নাম্বার নিচ্ছি, এগুলো হলো এক ধরনের মিথ্যাচার। এই মিথ্যাচারের মাধ্যমে তারা এখানে পরিবেশ নষ্ট করতে চায়। আমরা বলছি যে একটা প্রমাণ দেওয়ার জন্য এই পর্যন্ত তারা প্রশাসনকে আপনি জিজ্ঞাসা করেন, এখানে ইউনো 3 জন আছেন, ছাগলনাই আছেন, পরশুরাম আছেন, ফুলগাজী আছেন, 3 জন ওসি আছেন, তারপর নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, তাদেরকে জিজ্ঞেস করেন একটা প্রমাণ যদি দিতে পারে তাহলে আমরা সাথে সাথে এটার পদক্ষেপ গ্রহণ করব। বরং তারা এখন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের নামে মিথ্যাচার করতেছে। আমার সব শেষ প্রশ্ন, আপনি যদি একটু ছোট করে বলেন যে আপনারা যদি কোনো কারণে নির্বাচিত না হন তাহলে মানুষের সাথে কিভাবে কাজ করবেন, আর নির্বাচনের যে প্রার্থী আছে আপনার বিপক্ষে, এই বিবেচনায় আপনার নির্বাচনী লড়াই আসলে কতটা জমবে? আমাদের কাছে মানে স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে, সততা আছে। এই সততা দিয়েই আমরা এগুলো ওভারকাম করব। আর দ্বিতীয় কথা হলো, যদি মানে জনগণ যদি আমাকে ভোট না দেয় বা আমি যদি পরাজিত হই, আমি মনে করি যে আমার মানে সহযোদ্ধা যারা বিজয়ী হবেন তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এখানে জাতির উন্নয়নের জন্য, জনগণ উন্নয়নের জন্য কাজ করব। তাদেরকেও আমরা মানে আমন্ত্রণ জানাবো যে আমরা যদি জিতি, তারাও এখানে কোনো মব সৃষ্টি না করে তারা আমাদেরকে সেই মানে বিজয় হওয়ার পরে তারা আমাদের সাথে কাজ করবে। আমরা তাদের পরামর্শ নিয়ে এই এলাকার সামগ্রিক উন্নয়ন। বুঝতে পেরেছি, আপনি যদি নির্বাচিত হন তবুও মানুষের সেবা করবেন, না হলেও মানুষের সেবা করবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই জেলা, এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। সারা দেশে অন্তত 86,000 কারাবন্দী থাকলেও পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন মাত্র 6,091 জন। রাজনৈতিক মতাদর্শ আর বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তদের সাজার মেয়াদকেই পোস্টাল ব্যালটে নিবন্ধনের সংখ্যা কমের কারণ হিসেবে উল্লেখ করছে নির্বাচন কমিশন ও কারা অধিদপ্তর। এবার জেলখানা থেকেই বন্দীরা ভোট দিতে পারছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। ৩রা থেকে 7ই ফেব্রুয়ারি তারা ভোট দেওয়ার সুযোগ পেলেও এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন না অনেকেই। জেলখানা একটা সুযোগ আছে সবারকে দেওয়ার, সুযোগটা আমরা পাইনি কা, যেহেতু আমরা জামিনে বেরিয়ে যাচ্ছি তাই আমরা বাইরে দিব। ঠিক আছে, রেজিস্ট্রেশন শেষ হওয়ার অনেক পরে আসছি, এই বিষয়ে আমি আইসা শুনছি যে ভোট দিতে পারবো। কেউ আবার পোস্টাল ব্যালটে আস্থা রাখতে না পারায় করেননি নিবন্ধন, চান সরাসরি ভোট দিতে। আমি বাইরে যেয়ে দেবো ভোট, এখানে সুযোগ থাকলেও আমি দিতাম না, কারণ আমি যেটা দেখতে পারবো না ওটা আমি দেবো না। আমি জানি এই ব্যাপারে যে ভোটার নিবন্ধন আমি বাইরে গিয়ে ভোটার দিব, এই কারণে আমি নিবন্ধন করিনি। পুলিশ সদস্যরাও বন্দীদের সাথে পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তবে সেখানেও যুক্ত হচ্ছেন না বেশিরভাগ কর্মকর্তা। আমরা 30 জন কর্মচারী আমাদের পোস্টাল ব্যালটে আমরা রেজিস্ট্রেশন করেছি, মানে টেকনিক্যাল প্রবলেমের কারণে অনেকে পারেনি। কারাগারগুলোতে একটা করে বুথ করা হবে, এক বা একাধিক ভোটার সংখ্যা অনুযায়ী সেই বুথে বন্দীরা ভোট দিবেন। যারা কারাগারে আটক আছে এরা যদি একবার নিবন্ধন করে তাহলে কিন্তু বাইরে থেকে ভোট দিতে পারবে না।
নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট নিবন্ধন অ্যাপের কনসালটেন্ট জানান, কারাগারে রাজনৈতিক ব্যক্তিরাও নিবন্ধন করেছেন, তবে নিয়ন্ত্রিত পরিবেশে প্রচার প্রচারণা সহ ভোটের আমেজ না থাকায় এমনটা হয়েছে। ভিআইপি ব্যক্তিবর্গ যারা আছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারাও কিন্তু রেজিস্ট্রেশন করেছেন। এখানে একটা নিয়ন্ত্রিত পরিবেশ থাকতে হয়, প্রার্থী তাদের বিভিন্ন প্রচারণা চালাতে পারেন। এখানে তো সেই প্রচারণাটা নাই। ভোটদানের মতো নাগরিক অধিকার থেকে কারাবন্দীরা যেন বঞ্চিত না হন, সে কারণে ভবিষ্যতে পোস্টাল ব্যালট অ্যাপে ভোট দেওয়ার বিষয়টি আরও জনপ্রিয় করে তোলার তাগিদ দিয়েছেন ভোটাররা। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। র্যাবের নাম ও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংস্থাটির নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। দুপুরে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এমন তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি জানান, জননিরাপত্তায় নিয়োজিত পুলিশের এই বিশেষ বাহিনীর পোশাকেও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে 2021 সালের 10 ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও এর 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বিগত আওয়ামী লীগ আমলে পুলিশের এ বিশেষ বাহিনীর বিরুদ্ধে গুম খুন সহ সাধারণ মানুষকে নির্যাতনের অভিযোগ এনেছে গুম কমিশনও। এমন পরিস্থিতিতে বাহিনীটিকে ঢেলে সাজানোর দাবি উঠে বিভিন্ন মহল থেকে। 2004 সালের 26শে মার্চ গঠিত হয় পুলিশের বিশেষায়িত বাহিনী র্যাব। আওয়ামী লীগ আমলে নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগে এখন সংস্থাটিকে পুনর্গঠনের উদ্যোগ নিল অন্তর্বর্তী সরকার। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে, কতগুলি ডিরেকশন দিয়ে দিয়েছে, ওইগুলো ইনকর্পোরেট করে একটা আদেশ জারি করব। পোশাক অলরেডি পরিবর্তন করে আপনাও কিন্তু একবার দেখানো হয়েছিল, ওই পোশাকগুলি বানানো শুরু হয়েছে। হয়তো এই নেক্সট সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউমারিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে 24 ঘন্টার কর্মবিরতি পালন করছেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতাকর্মী ও আন্দোলনকারীরা। সকাল 8টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নিয়েছেন শ্রমিক কর্মচারীরা। টানা 4র্থ দিনের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। গত 3 দিন 8 ঘন্টা কর্মবিরতি থাকলেও আজ থেকে 24 ঘন্টা কর্মবিরতি চলছে। এতে পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বন্দর ও বেসরকারি আইসিডিতে বাড়ছে কন্টেইনার জট। এতে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। বন্দর এলাকায় সভা সমাবেশে নিষিদ্ধ থাকায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বন্দরের একাধিক প্রবেশমুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে একই দাবিতে চট্টগ্রাম বন্দরের ইসহাক ডিপো সংলগ্ন টোল প্লাজায় সড়ক অবরোধ করেছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। রাফা সীমান্ত গাজার জন্য জীবনরেখা। যুদ্ধের আগে এ পথেই গাজার মানুষ চিকিৎসা, শিক্ষা ও ভ্রমণের জন্য বাইরের বিশ্বে যেতেন। কিন্তু 2024 সালের মে মাসে ইসরায়েলি সেনারা সীমান্তের নিয়ন্ত্রণ নেয়ার পর তা বন্ধ হয়ে যায়। প্রায় 2 বছর পর বন্ধ থাকার পর আবারও খুলছে গাজার রাফা সীমান্ত। এতে আশার আলো দেখছেন হাজারো ফিলিস্তিনি। তবে তা কতটা কার্যকর হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। মিশরের কায়রোতে ছোট্ট একটি বাসায় মোবাইল ফোনে চোখ রেখে প্রিয়জনদের খুঁজে ফিরছেন ফাতেন আহমেদ। প্রায় 1 বছর ধরে তিনি গাজায় থাকা সন্তানদের থেকে বিচ্ছিন্ন। বারবার বলা হয়েছে সীমান্ত খুলবে, আমরা আশা করেছি। এবার যখন নিশ্চিত হলো, অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। 2024 সালে শাশুড়ির চিকিৎসার জন্য গাজা ছেড়েছিলেন ফাতেন। ভেবেছিলেন কয়েক সপ্তাহের মধ্যেই ফিরবেন, কিন্তু রাফা সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েন মিশরে। মোবাইল ফোনে সন্তানদের ছবি দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না ফাতেন। বড় ছেলে একসময় ছিল 107 কেজি ওজনের, এখন 60 কেজি। ইসরায়েলি অভিযানে পুড়ে গেছে বাড়ি, শুধু দাঁড়িয়ে আছে কংক্রিটের খুঁটি। এখন শুধু খুঁটি আছে, দেয়াল নেই। ত্রিপল দিয়ে ঢেকে থাকে। বৃষ্টিতে খুব কষ্ট হয়। অপেক্ষায় আছি, শুধু সন্তানদের দেখতে চাই। সীমান্ত খোলার অপেক্ষায় শুধু পরিবার নয়, হাজারো রুগীও। গাজার নুসেরাতে থাকেন তামের আল বুরাই। তিনি গুরুতর শ্বাসকষ্টে ভুগছেন। রাফা আমাদের জীবন, এটা খুললে আমরা বাঁচার সুযোগ পাই। গাজায় আমার চিকিৎসা নেই, 1 বছর ধরে অপেক্ষা করছি বাইরে যাওয়ার সুযোগের জন্য।
النوع الثاني اللي هو بي বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী গাজায় অন্তত 20,000 রোগী বিদেশে চিকিৎসার অপেক্ষায়, আর মিশর থেকে গাজায় ফেরার অপেক্ষায় 30,000। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার মাসুল দিতে হচ্ছে ভারতকে। 9 কোটি রুপি বা 12.5 কোটি টাকার মুস্তাফিজকে বাদ দিয়ে 6,000 কোটি টাকারও বেশি ক্ষতির মুখোমুখি ভারত ও আইসিসি। ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও। ভারতের বিপক্ষে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তেই এমন ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও আইসিসি এ বিষয়ে পাকিস্তানকে কোনো শাস্তি দিতে পারবে না বলে মনে করছেন পিসিবির সাবেক প্রধান এহসান মানি। জানুয়ারি 3, 2026 আজ থেকে ঠিক 1 মাস আগে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য কলকাতাকে নির্দেশ দেয় ভারতের ক্রিকেট বোর্ড। এরপর জল গড়িয়ে গেছে বহুদূর, বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। অন্যদিকে বিশ্বকাপ খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। 9 কোটির মুস্তাফিজকে বাদ দিয়ে এখন 6,000 কোটি টাকারও বেশি লস গুনতে হচ্ছে ভারতকে। এমন পরিস্থিতিতে আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে সব পক্ষই। এক নজরে দেখে আসা যাক সে পরিসংখ্যান। শুরুতেই আইপিএল থেকে বাদ পড়ায় মুস্তাফিজ হারিয়েছে 9 কোটি রুপি, যা টাকায় 12.5 কোটির একটু বেশি। মুস্তাফিজকে বাদ দেয়ায় নিরাপত্তা ঝুঁকিতে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। অংশগ্রহণ না করার জন্য প্রায় 330 কোটি টাকার মতো ক্ষতি হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। কিন্তু সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে ভারত ও আইসিসি। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান, যার ফলে সব মিলিয়ে প্রায় 6,000 কোটি টাকারও বেশি ক্ষতির মুখোমুখি হবে ভারত ও আইসিসি। আর ভারতকে এমন ক্ষতির মুখোমুখি করেছে পাকিস্তান। যদিও গুঞ্জন আছে পাকিস্তানের এমন আচরণের জন্য শাস্তি দিতে পারে আইসিসি, কিন্তু পিসিবি ও আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি বলছেন আইসিসি কোনোভাবে পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না। এর কারণ হিসেবে মানি বলেন, পিসিবি শুধু সরকারের নির্দেশ পালন করেছে। সরকারি নির্দেশ পালন করলে পাকিস্তানকে কোনো শাস্তি দেওয়া যাবে না। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বিসিসিআই পাকিস্তানে দল পাঠায়নি। সে সিদ্ধান্তও এসেছিল ভারত সরকারের পক্ষ থেকেই। আইসিসি ওই সময় ভারতকে কোনো শাস্তি দেয়নি, তাই পিসিবিকেও শাস্তির মুখোমুখি করলে আরও বিতর্কের মুখোমুখি হবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। নাইম হামিদ, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।